আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দোতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা আলোচনা করছিলাম। আজকের এই ক্লাসে আমরা আমাদের অধ্যায় 3-এর বহু নির্বাচনী প্রশ্নের টাইপ 4-এর যে প্রশ্নগুলো রয়েছে আমরা ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আলোচনা করছিলাম আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে, এবং আলোচনা করতে করতে আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে এসে আমরা পৌঁছেছি, এবং এই অধ্যায়ে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করার পরে আমরা কিন্তু টাইপ 4-এর প্রশ্নগুলোতে চলে এসেছি। এটা যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের টাইপ 4-এর নাম হচ্ছে হিসাব চক্র এবং হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। আচ্ছা, হিসাব চক্র ও হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতিতে আমরা আসলে আলোচনা করব 55 থেকে 84 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের 55 নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্রের আর্থিক বিবরণী প্রস্তুত ধাপের পূর্ববর্তী ধাপ কোনটি? খেয়াল করো, আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার ঠিক আগের ধাপটার নাম কি? আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার আগের ধাপটার নাম হচ্ছে কার্যপত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। আচ্ছা, হিসাব বিজ্ঞানের ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? ভাইয়া, আমাদের হিসাব বিজ্ঞানের যেই ধারাবাহিক বা যেই চলমান প্রক্রিয়া রয়েছে, এই চলমান প্রক্রিয়াকে আমরা আসলে কি বলি? হিসাব বিজ্ঞানের ধারাবাহিক এবং চলমান যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আমরা বলি হিসাব চক্র, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকাউন্ট সার্কেল, তাই না? অ্যাকাউন্টিং সাইকেল বলি বা সার্কেল বলি, যেটাই বলি না কেন। আচ্ছা, হিসাব চক্রের কোন ধাপে লেনদেন বিশ্লেষণ করা হয়? খেয়াল করে দেখো, আমাদের হিসাব চক্রের প্রথম কাজ হচ্ছে লেনদেনটাকে আইডেন্টিফাই করা, লেনদেনটাকে শনাক্ত করা, যে এটা কি আমার জন্য লেনদেন নাকি এটা আমার জন্য কোনো লেনদেন না। সবার প্রথম কাজ হচ্ছে এটা, যে আমি লেনদেনটাকে আইডেন্টিফাই করব। যখন আমার লেনদেনটাকে আইডেন্টিফাই করা হয়ে যাবে, তখন গিয়ে আমি ওই লেনদেনগুলোকে বিশ্লেষণ করে ওই লেনদেনে কয়টা পক্ষ রয়েছে, ওই লেনদেনটা কোন কোন পক্ষকে গিয়ে প্রভাবিত করছে, ওই জিনিসগুলো দেখার চেষ্টা করব। তাহলে ভাইয়া, হিসাব চক্রে কোন ধাপে লেনদেন বিশ্লেষণ করা হয়? প্রথম ধাপে যেহেতু আমার লেনদেনটা শনাক্ত করা হয়, তার মানে দ্বিতীয় ধাপে গিয়ে আমরা লেনদেনটা বিশ্লেষণ করার চেষ্টা করি। ওকে, এরপরে ভাইয়া একটু খেয়াল করে দেখবো আমাদের প্রশ্ন নাম্বার 58 নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্র কয়টি ধাপে সম্পূর্ণ হয়? অর্থাৎ আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা? আমাদের হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টা। আমাদের হিসাব চক্রের ধাপ কয়টা? হিসাব চক্রের ধাপ হচ্ছে 10টা। নিচের কোনটি বহুঘরা বিশিষ্ট, নিচের কোনটি বহুঘরা বিশিষ্ট কি বলে ওইটাকে? নিচের কোনটি বহুঘরা বিশিষ্ট বিবরণী, তাই না? দেখো, কোন বইতে বা কোন বিবরণীতে অনেকগুলো, ওইটারে কি বলে, অনেকগুলো ঘর থাকে বা অনেকগুলো বিবরণী থাকে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কার্যপত্র। কার্যপত্রকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে আমরা বলি হচ্ছে ওয়ার্কশিট। দেখো, কার্যপত্র সম্পর্কে তোমরা একটু কম পরিচিত বা তোমরা একটু কম তথ্য জানো, তার প্রধান কারণ হচ্ছে যে কার্যপত্রটা আসলে তোমাদের সিলেবাসে নাই। তোমরা যখন হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, মানে কলেজে ওঠার পরে যে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র বইয়ের, যদি ভুল না করে থাকি, তুমি হচ্ছে 7ম অধ্যায় কার্যপত্র পাবা। আচ্ছা, এরপরে দেখো নিচের কোন ধারাবাহিকতাটি সঠিক? ভাইয়া, আমার ধারাবাহিকতা সঠিক হচ্ছে লেনদেন শনাক্ত করা থেকে নিয়ে, তাই না? মানে আমাদের হিসাব বিজ্ঞানের যেই চক্রটা, এই চক্রের প্রথম কাজ হচ্ছে লেনদেনটাকে আইডেন্টিফাই করা। তাহলে লেনদেন আইডেন্টিফাই করা, এটা কোন জায়গায় দেওয়া আছে? লেনদেন শনাক্তকরণ এইখানে। তাইলে কিছু না বুঝলেও এইটা উত্তর, বুঝলেও এইটা উত্তর। লেনদেন শনাক্ত করার পর আমরা লেনদেনটাকে বিশ্লেষণ করি, তারপরে লেনদেনটাকে জাবেদাভুক্ত করি, খতিয়ানভুক্ত করি, এরপরে আমরা অন্যান্য কাজগুলো করি, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি আমরা প্রশ্ন নাম্বার 61 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলেছে কোন ধারাবাহিকতাটি সঠিক। নিচে যেই ধারাবাহিকতাটা দেওয়া আছে,
এর মধ্যে কোনটা সঠিক, তাই না? দেখো আমরা রেওয়া মিলের পরে কার্যপত্র করি, কার্যপত্রের পরে সমন্বয় দাখিলা না, আমরা কার্যপত্রের পরপরই হচ্ছে আমরা আর্থিক বিবরণী করি। তাইলে হ্যাঁ, রেওয়া মিলের পরে যদি কোনো ভুল টুল হয় ওইটাতে আমরা সমন্বয় দাখিলা দেই, সমন্বয় দাখিলা দেওয়া হয়ে গেলে আমরা এরপরে কার্যপত্র করি, কার্যপত্রের পরে হচ্ছে আমরা আর্থিক বিবরণী করি। তাহলে ভাই উত্তর কি? আমাদের 61 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 62। কি বলা আছে ভাইয়া? বলা আছে হিসাব চক্রের সপ্তম ধাপ কোনটি? ভাইয়া হিসাব চক্রের 7 নাম্বার ধাপ বা সপ্তম ধাপ হচ্ছে কার্যপত্র, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলছি ওয়ার্কশিট, তাই না? দেখো এই টাইপের এমসিকিউ করার জন্য তোমাকে কিন্তু আসলে খুব একটা কঠিন কিছু করতে হবে না, তোমাকে হিসাব চক্রের যেই 10টা ধাপ আছে এই 10টা ধাপ তোমার সিকোয়েন্সলি মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, 63 নম্বর প্রশ্নে বলছে হিসাব চক্রের অষ্টম ধাপ নিচের কোনটি? খেয়াল করে দেখো ভাইয়া, হিসাব চক্রের সপ্তম ধাপের নাম হচ্ছে কার্যপত্র, ওয়ার্কশিট, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা সবাই জানি যে কার্যপত্র প্রস্তুত করা হয় আর্থিক বিবরণী তৈরি করার আগে। তাইলে আর্থিক বিবরণীর আগে যদি তৈরি করা হয় সপ্তম ধাপ, এই সপ্তম ধাপ যদি কি হয়? সপ্তম ধাপ যদি হয় কার্যপত্র, তাহলে অষ্টম ধাপ কি হবে? এই অষ্টম ধাপ এটা হবে হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। তাহলে উত্তর কি হবে? 63-র উত্তর হবে হচ্ছে গ। 63-র উত্তর কি? 63-র উত্তর হবে হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 64। 64 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের প্রশ্ন নাম্বার 64। 64 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি বহু ঘর বিশিষ্ট বিবরণী? নিচের কোনটা আমার জন্য কি বহু ঘর বিশিষ্ট একটা বিবরণী, তাই না? দেখো বহু ঘর বিশিষ্ট বিবরণীর নাম হচ্ছে কার্যপত্র। তার কার্যপত্র অনেকগুলা ঘর হয়, আমাদের কার্যপত্র হইতে পারে 8 ঘরা, কার্যপত্র হইতে পারে 10 ঘরা, কার্যপত্র হইতে পারে 12 ঘরা, তাই না? তাই এগুলো সবই কিন্তু আমার কার্যপত্র, এগুলো সবই কি আমার কার্যপত্র। তো কার্যপত্র নিয়ে এখন আমরা আলোচনা করবই না, তার কারণ যেহেতু এই অঙ্কটা আমাদের সিলেবাসে নাই, এখান থেকে শুধু 1-2টা এমসিকিউ হয়তো বা আসবে, এই কারণে এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাবো না। জাস্ট কার্যপত্র যেই সকল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর, ওই উত্তরগুলো আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। আচ্ছা, 65 নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্রের কোন ধাপে লেনদেন শনাক্ত করা হয়? হিসাব চক্রের প্রথম ধাপ, এই লেনদেন শনাক্ত করা হয় হিসাব চক্রের প্রথম ধাপে। হিসাব চক্রের প্রথম ধাপের কাজই হচ্ছে আমার লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা, লেনদেনগুলোকে শনাক্ত করা, তাই না? আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 66 নম্বর প্রশ্ন বলেছে আর্থিক বিবরণীর ঐচ্ছিক কাজ হিসেবে কোনটি প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণীর ঐচ্ছিক কাজ হিসাবে, অর্থাৎ এই কাজটা করলে আমার জন্য ভালো, তার কারণ এই কাজটা করার মাধ্যমে আমার আর্থিক বিবরণী তৈরি করাটা সহজ হয়, বাট তৈরি করা বাধ্যতামূলক এমন কিন্তু কিছু না। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কার্যপত্র। নাম কি ভাইয়া? নাম হচ্ছে কার্যপত্র। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার 67। 67 নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্রের কোন ধাপে হিসাব সমূহের নির্ভুলতা যাচাই করা হয়? দেখো হিসাব চক্রের নির্ভুলতা আমরা যাচাই করি রেওয়া মিলের মাধ্যমে। এই কিসের মাধ্যমে ভাইয়া? রেওয়া মিলের মাধ্যমে, তাই না? আর রেওয়া মিল প্রস্তুত করা হয় কোন ধাপে? রেওয়া মিল প্রস্তুত করা হয় আমার চতুর্থ ধাপে। এই রেওয়া মিল প্রস্তুত করা হয় কোন ধাপে? রেওয়া মিল প্রস্তুত করা হয় আমাদের চতুর্থ না, এই চতুর্থ না, একটু খেয়াল করো, আমাদের কার্যপত্র প্রস্তুত করা হয় হচ্ছে সপ্তম ধাপে, হচ্ছে আমাদের কার্যপত্র, তাই না? আচ্ছা, সপ্তম ধাপে হচ্ছে কার্যপত্র, তাহলে অষ্টম ধাপে কি হয়? অষ্টম ধাপে হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী। কার্যপত্রের আগে আমাদের করা হয় সমন্বয়, তাই না? তাহলে ষষ্ঠ ধাপে আমাদের করা হয় কি? সমন্বয়। হ্যাঁ, ষষ্ঠ ধাপে কি করা হয়? ষষ্ঠ ধাপে করা হয় হচ্ছে সমন্বয়। সমন্বয়ের আগে আমার করা হয় হচ্ছে রেওয়া মিল। তাহলে ভাইয়া রেওয়া মিলটা কোন ধাপে? রেওয়া মিলটা হচ্ছে আমাদের জন্য পঞ্চম ধাপে। হ্যাঁ, এই রেওয়া মিলটা কোন ধাপে? রেওয়া মিলটা হচ্ছে আমাদের জন্য পঞ্চম ধাপে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? এই চতুর্থ ধাপে কি হয়? খেয়াল কর, সবগুলা ধাপ লিখে দিই। চতুর্থ ধাপে কি হয়? চতুর্থ ধাপে হচ্ছে খতিয়ান। তৃতীয় ধাপে কি হয়? তৃতীয় ধাপে হচ্ছে জাবেদা।
তাহলে দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে হচ্ছে লেনদেন লেনদেন লিপিবদ্ধ করা, লেনদেন লিপিবদ্ধ বা শ্রেণীবদ্ধ করা, তাই না? শ্রেণীবদ্ধ করা। আর তাহলে প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে হচ্ছে লেনদেন শনাক্ত করা, তাই না? সিরিয়ালটা মনে রাখা লাগবে, সিকোয়েন্সটা মনে রাখা লাগবে, তাহলে দেখবা যে তোমার কাজটা সহজ হয়ে যাবে। আচ্ছা, পঞ্চম ধাপ। হ্যাঁ, আচ্ছা, এরপরে ৬৮ নম্বর প্রশ্ন কি বলছে? বলা আছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য ঐচ্ছিক কাজ হিসেবে যে বিবরণী প্রস্তুত করা হয়, এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে কি? কার্যপত্র। সেটা কি? সেটা হচ্ছে কার্যপত্র। আচ্ছা, এরপরে দেখো ৬৯ নম্বর প্রশ্ন, হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? ভাইয়া, হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? শেষ ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। তাহলে দেখো অষ্টম ধাপ পর্যন্ত তো আমরা পারি, তাই না? নবম ধাপের কাজ হচ্ছে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা, এবং দশম ধাপের নাম হচ্ছে কি? হিসাব পরবর্তী রেওয়ামিল। তাহলে ভাই ধাপগুলা কি কি? এই ধাপগুলা কি কি একটু খেয়াল করে দেখো ভাইয়া। আমি জাস্ট 10টা ধাপের নাম মুখস্থ রাখতে পারলে আমার জন্য অঙ্ক করা সহজ হয়ে যাবে। এই 10টা ধাপের নাম যদি মনে রাখতে পারি আমার জন্য কি অঙ্ক করা সহজ। ধাপ নাম্বার 1, প্রথম ধাপের নাম কি? লেনদেন শনাক্ত করা। দ্বিতীয় ধাপের নাম কি? লেনদেন বিশ্লেষণ করা। তৃতীয় ধাপের নাম কি ভাইয়া? তৃতীয় ধাপের নাম হচ্ছে জাবেদা। চতুর্থ ধাপের নাম কি? চতুর্থ ধাপের নাম হচ্ছে খতিয়ান। পঞ্চম ধাপের নাম হচ্ছে আমার জন্য রেওয়ামিল। ষষ্ঠ ধাপ হচ্ছে আমার জন্য রেওয়ামিলের পরে হচ্ছে সমন্বয়। তারপরে হচ্ছে সমন্বয়ের পরে, তাহলে ষষ্ঠর পরে কোন ধাপ? ষষ্ঠর পরে হচ্ছে সপ্তম ধাপ। সপ্তম ধাপ হচ্ছে কার্যপত্র। অষ্টম ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক ধাপের নাম কি? আর্থিক বিবরণী। নবম ধাপ হচ্ছে আমার জন্য সমাপনী দাখিলা। দশম ধাপের নাম কি? দশম ধাপের নাম হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। হিসাব পরবর্তী রেওয়ামিল। বোঝা গেছে ভাইয়া? এই 10টা ধাপ তুমি একটু মুখস্থ করে ফেলো। এই 10টা ধাপ মুখস্থ করে ফেলে দেখবা এই টাইপের যেই এমসিকিউ গুলো তোমার আসবে এগুলো সবই তুমি উত্তর করতে পারবে। জাস্ট ধাপগুলো মনে রাখা দরকার, তাই না? আচ্ছা, আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা ৬৭ নাম্বারটার থেকে আবার আসি। বলা আছে হিসাব চক্রের কোন ধাপে হিসাবের নির্ভুলতা যাচাই করা হয়? এই হিসাবের নির্ভুলতা যাচাই করা হয় কোন ধাপে ভাইয়া? আমি রেওয়ামিলের মাধ্যমে আমার হিসাবের নির্ভুলতা যাচাই করি। এই কিসের মাধ্যমে? রেওয়ামিলের মাধ্যমে। তাহলে ভাই রেওয়ামিলটা হিসাব চক্রের কত নাম্বার ধাপে আছে? 5 নাম্বার ধাপে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে পঞ্চম ধাপ। আচ্ছা, আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার জন্য ঐচ্ছিক কাজ হিসাবে যে বিবরণী তৈরি করা হয়, ঐচ্ছিক কাজ হিসাবে আমরা কার্যপত্র বা ওয়ার্কশিটটা করি। হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব চক্রের শেষ ধাপ হচ্ছে 10তম ধাপ। 10তম ধাপের নাম হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। তাহলে হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? হিসাব চক্রের শেষ ধাপ হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল প্রস্তুত করা। ওকে, এরপর চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার 70। 70 নম্বর প্রশ্নে বলেছে হিসাব চক্রের চতুর্থ ধাপ কোনটি? প্রথম ধাপ লেনদেন শনাক্ত করা, লেনদেন বিশ্লেষণ করা, জাবেদাভুক্ত করা, খতিয়ান করা। তাহলে ভাইয়া আমার হিসাব চক্রের চতুর্থ ধাপের নাম কি হবে? খতিয়ানে স্থানান্তর করা, তাই না? খতিয়ানে স্থানান্তর করা। ওকে, এরপরে কি বলছি? হিসাব চক্রের নবম ধাপ কোনটি? হিসাব চক্রের নবম ধাপ, একটু ধাপগুলা রিভাইজ করো। লেনদেন শনাক্ত করা, লেনদেন বিশ্লেষণ করা, জাবেদাভুক্তি, খতিয়ান, রেওয়ামিল, তারপরে সমন্বয়, কার্যপত্র, তারপরে হচ্ছে কি আর্থিক বিবরণী, তাই না? তাহলে 8 নাম্বার ধাপের নাম কি? 8 নাম্বার ধাপের নাম হচ্ছে আর্থিক বিবরণী। এবার কি বলছে? হ্যাঁ, অষ্টম ধাপ। আচ্ছা, অষ্টম ধাপ আগে লাগাই ফেলছে। ওকে, অষ্টম ধাপ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীর পরে কি? আর্থিক বিবরণীর পরে হচ্ছে 9 নাম্বার ধাপ সমাপনী দাখিলা। তাহলে 9 নম্বর ধাপ কি হবে ভাইয়া? 9 নম্বর ধাপ হচ্ছে সমাপনী দাখিলা। 10 নম্বর ধাপের নাম হচ্ছে হিসাব পরবর্তী রেওয়ামিল। তাহলে 71-এর উত্তর খ, 72-এর উত্তর ঘ। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 73। কি বলা আছে ভাইয়া? বলেছে যে হিসাব চক্রের কোন স্তরে প্রতিটি হিসাব খাত পৃথক পৃথক ভাবে প্রস্তুত করা হয়? হিসাব চক্রের কোন স্তরে
প্রতিটি হিসাব খাত পৃথক পৃথকভাবে প্রস্তুত করা হয়। প্রত্যেকটা হিসাব খাত আমি আলাদা আলাদা করে প্রস্তুত করি। কার মাধ্যমে ভাইয়া? আমরা করি হচ্ছে এটা খতিয়ানের মাধ্যমে। তার কারণ খতিয়ানে আমরা মূলত কি করি? খতিয়ানে আমরা প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা করে ছক কাটি, আলাদা আলাদা করে বক্স কাটি, বক্স কেটে তারপরে প্রত্যেকের জন্য আমি আলাদা আলাদা করে এক একটা ছকে অঙ্ক করি, তাই না? আচ্ছা, হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি? প্রথম ধাপ লেনদেন শনাক্ত করা, দ্বিতীয় ধাপ লেনদেন বিশ্লেষণ করা, তৃতীয় ধাপের নাম জাবেদা ভুক্তি করা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ, জাবেদা ভুক্ত করা। চলে যাব প্রশ্ন নম্বর 75। হিসাব চক্রের কোন ধাপে প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়? খেয়াল করো, লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। কোনটা আমার জন্য লেনদেন, কোনটা আমার জন্য লেনদেন না, এটা আমরা চিহ্নিত করার চেষ্টা করি লেনদেন শনাক্তকরণের মাধ্যমে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক, 75-এর উত্তর ক। চলে যাব প্রশ্ন নাম্বার 76। বলা আছে কি? চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম কতদিন চলবে? চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি অনুযায়ী আমার প্রতিষ্ঠান অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। কোন কাল পর্যন্ত? অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। আমি একজন ব্যবসায়ী হিসাবে একটা ব্যবসায় স্থাপন করার পরে ওই ব্যবসায়টা চলতেই থাকবে। কবে গিয়ে শেষ হবে এটা আমি জানি না, এটা আমি কখনো ভাবিও না। আমি ব্যবসা হিসেবে চাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ছেলে মেয়ে দেখবে, ছেলে মেয়ের পরে নাতিপুতি দেখবে, তার ছেলে মেয়েরা দেখবে, মানে এই ব্যবসাটা বংশ পরম্পরায় চলতেই থাকবে, চলতেই থাকবে। এই যে একটা প্রতিষ্ঠান অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে, এই নীতিটাকে আমরা বলি চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে। এরপরে কি? ব্যবসায়ের আয় ব্যয় উত্তোলন হিসাবকে কিভাবে বন্ধ করা হয়? মনে রাখবা, বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। নামিক হিসাব আরো সহজ করে দেই, বছরে 3টা হিসাব জীবিত থাকে বছর শেষে। সেটা কি? সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। এই 3টা সম্পদ জীবিত থাকে। এছাড়া বাকি অন্যান্য যে হিসাবগুলো আছে, আমার আয়বাচক হিসাব, এরপরে হচ্ছে আমার ব্যয়বাচক হিসাব, এরপরে আমার উত্তোলনবাচক হিসাব, এগুলো সব কি করতে হয়? বন্ধ করে দিতে হয়। এগুলো সব কি করতে হয় ভাইয়া? বন্ধ করে দিতে হয়। এবং এই হিসাবগুলো আমরা বন্ধ করি কার মাধ্যমে? বন্ধ করি আমরা সমাপনী দাখিলার মাধ্যমে। বন্ধ করি কিসের মাধ্যমে? বন্ধ করি আমরা সমাপনী দাখিলার মাধ্যমে, তাই না? ওকে। তাহলে 77 গেল। 77-এর পর আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 78। 78 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। ওকে, 78 নম্বর প্রশ্ন বলেছে কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতা রক্ষা করা হয়? এই কোনটির মাধ্যমে হিসাবকালের আমি কি করে ফেলি? এই কোনটির মাধ্যমে হিসাবকালের ধারাবাহিকতাটা রক্ষা করি, যে আমার বিগত বছরের সাথে এই বছরের সম্পর্কটা কি, এই বিগত বছরের সাথে আমার এই বছরের সম্পর্কটা কি, এই যে হিসাবকালের মধ্যে যে একটা ধারাবাহিকতা, এইটা আমরা রক্ষা করি আসলে কিসের মাধ্যমে? আচ্ছা, তাহলে উত্তরটা কি ভাইয়া? আমি ধারাবাহিকতা রক্ষা করি প্রারম্ভিক জাবেদার মাধ্যমে। ওই যে বছর শেষে আমার যে হিসাবগুলোকে আমি বন্ধ করে দেই নাই, ওই হিসাবটাই তো পরবর্তী বছরে গিয়ে প্রারম্ভিক লেনদেন হয়ে যাচ্ছে, তাই না? তো বছরের শুরুতে আমরা যে জাবেদাটা দিই সেটা হচ্ছে কি? প্রারম্ভিক জাবেদা। আচ্ছা, হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে? এই হিসাব চক্রের ধাপগুলো আগের বছরের সাথে পরের বছরের ধারাবাহিকতাটা মেনটেন করে, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 80। 80 নাম্বার প্রশ্ন বলেছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে কি প্রকাশ পায়? দেখো, আমার একটা সমীকরণ ছিল এই যে মোট সম্পদ, আমার একটা সমীকরণ ছিল কি? সমীকরণ ছিল হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তাই না? কি বলছে? মোট সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হলে। তো মনে করি মোট সম্পদ 10 টাকা, তাহলে মোট মালিকানা সত্ত্ব 10 টাকা। যদি সম্পদ ও মালিকানা সত্ত্ব সমান হয়, তাহলে পাওনাদার বা দায়ের পরিমাণ কত? 0। তাহলে এখানে কি? পাওনাদারের দাবি 0। এখানে কি? পাওনাদারের দাবিটা 0, তাই না? আচ্ছা, আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ কোনটি ব্যবহার করা হয়? আর্থিক বিবরণীর খসড়া হিসাবে আমরা ব্যবহার করি কার্যপত্র, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ওয়ার্কশিট। কি বলি ভাইয়া? কি বলি? ওয়ার্কশিট বলি, তাই না?
আচ্ছা, হিসাব চক্রের কোন কাজগুলো সারা বছর চলমান থাকে? হিসাব চক্রের কোন কাজ আমার সারা বছর চলতেই থাকে, অর্থাৎ ওই কাজগুলো করা কখনো বন্ধ হয় না, তাই না? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, রেওয়ামিল আমি প্রস্তুত করি বছরের শেষে, তাহলে এই অপশনটা হচ্ছে না। সমন্বয় আমরা করি হচ্ছে কি বছরের শেষে, এটাও এখানে হচ্ছে না। শনাক্তকরণ জাবেদা খতিয়ান, গ নাম্বারটা উত্তর। 82 উত্তর কি? 82 উত্তর হচ্ছে গ। এই কাজগুলো চলমান কাজ, এই কাজগুলো হইতেই থাকে। ওকে, 83 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলেছে আমাদেরকে কার্যপত্র তৈরি করা হয় কখন? কার্যপত্র তৈরি করা হয় আমার আর্থিক বিবরণী প্রস্তুতের ঠিক আগ মুহূর্তে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। 84 নম্বর প্রশ্ন দেব, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল কিরূপ? ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবকাল অনির্দিষ্ট, অর্থাৎ আমার ব্যবসাটা অনন্তকাল পর্যন্ত চলতেই থাকবে। এই কারণে তার হিসাবকালটা কেমন ভাই? এই তার হিসাবকালটা কেমন হবে? তার হিসাবকালটা, আচ্ছা হিসাবকাল খেয়াল করো, সরি, এই তার প্রতিষ্ঠানের হিসাবকাল ভাইয়া একটু খেয়াল করি। আমার একটা প্রতিষ্ঠান, মনে করো আমি একটা ব্যবসা শুরু করলাম 2025 সালে, এই প্রতিষ্ঠানটা চলতেই থাকবে। কবে গিয়ে শেষ হবে আমি কিন্তু জানি না। এই প্রতিষ্ঠানটা কবে গিয়ে শেষ হবে এটা কিন্তু আমি জানি, চলতেই থাকবে। তো এই পুরো জীবনকালটাকে আমি বলতেছি ব্যবসায়ের পুরো জীবনকাল। আর আমাকে তো হিসাব করতে হবে, লাভ ক্ষতি হিসাব করতে হবে। তো এই পুরো হিসাবকালটাকে আমরা ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করে নিই। তো এই ছোট ছোট ভাগ কয়দিন হইতে পারে? এই ছোট ছোট ভাগ হইতে পারে 1 মাসের। এই ছোট ছোট ভাগ কি হইতে পারে? ছোট ছোট ভাগ হইতে পারে 1 মাস, হইতে পারে আমার জন্য 3 মাস, হইতে পারে আমার জন্য 6 মাস, হইতে পারে আমার জন্য 1 বছর, হোয়াটএভার। কারো যদি মন চায় 7 দিন পর পর হিসাব করতে পারে। তাইলে এই যে এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে এইখান থেকে নিয়ে যে এই পর্যন্ত হচ্ছে একটা হিসাবকাল। আবার এই জায়গা থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমার আবার আরেকটা হিসাবকাল। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমার জন্য আবার আরেকটা হিসাবকাল। এই জায়গা থেকে আবার এই পর্যন্ত এইটুকু হচ্ছে আমার জন্য আবার আরেকটা হিসাবকাল। তার মানে আমার প্রতিষ্ঠানের যে অনন্ত জীবনকাল, এর মধ্যে যে অংশটুকু আমরা ভাগ ভাগ করে নিছি ওইটা হচ্ছে এক একটা হিসাবকাল। তার মানে হিসাবকালটা নির্দিষ্ট। তার মানে কি? হিসাবকালটা নির্দিষ্ট। এটা হইতে পারে আমার জন্য 1 মাস, হইতে পারে আমার জন্য 3 মাস, হইতে পারে আমার জন্য 6 মাস, হইতে পারে এটা আমার জন্য 1 বছর, অথবা যে কোনো নির্দিষ্ট দিন বা সময়, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। তাহলে ভাই খেয়াল করে দেখো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নামে যেই অধ্যায়টি ছিল, সেই অধ্যায়ের টাইপ 4 এর সবগুলো বহু নির্বাচনী প্রশ্ন আমরা বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই টাইপ 5 এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তোমাদের জন্য একটা উপদেশ থাকবে বা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যারা এখনো বইটা সংগ্রহ করো নাই, যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ এই একটা বই তোমার জীবন বদলে দিতে পারে, এই একটা বই তোমার এসএসসি পরীক্ষার ফলাফলকে বদলে দিতে পারে। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।